প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো এবং সেমিস্টার 2 পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো গেস্টাল্ট থিওরি। এই গেস্টাল্ট থিওরি সংক্রান্ত বিষয়গুলো, গেস্টাল্ট তত্ত্বের ব্যাখ্যা, তার পরীক্ষা, বর্তমান শিক্ষা ব্যবস্থায় এই তত্ত্বের কতখানি গুরুত্ব রয়েছে সেই সংক্রান্ত বিষয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে আমি তোমাদের বলে রাখি, তোমরা যে সেমিস্টার 2 পরীক্ষা দেবে, তোমাদের এডুকেশন সাবজেক্টের পূর্ণাঙ্গ সাজেশন, অর্থাৎ কোন কোন প্রশ্নগুলো আসতে পারে, পরীক্ষাতে এলে কিভাবে লিখবে, সেই সংক্রান্ত একটি ভিডিও আমি আপলোড করেছি। অনেকে তোমরা সেই ভিডিও দেখেছো, যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই ভিডিও দেখে নিতে পারো। তাহলে পরীক্ষার আগে কোন কোন প্রশ্নগুলো তৈরি করে নিয়ে গেলে তোমাদের পরীক্ষাতে সমস্ত ধরনের প্রশ্ন কমন আসবে এবং ভালো নম্বর পাবে, সেই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু ওই ভিডিওতে আলোচনা করা আছে। তো সেই জন্য বলছি, মনোযোগ সহকারে ওই ভিডিওটি দেখবে। যদি কোনো প্রশ্নের উত্তর করতে তোমাদের অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি তার উত্তর ভিডিও আকারে তোমাদের সামনে উপস্থাপন করব। আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব তা হলো গেস্টাল্ট তত্ত্ব, অর্থাৎ শিক্ষা মনোবিদ্যায় একটি অন্যতম গুরুত্বপূর্ণ তত্ত্ব কিন্তু গেস্টাল্ট থিওরি। কেমন? তো এই গেস্টাল্ট থিওরি সম্পর্কে আমরা একটু আলোচনা করি। গেস্টাল্ট তত্ত্ব শিক্ষা মনোবিদ্যার একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব, যা জার্মান মনোবিজ্ঞানীদের একটি দলের দ্বারা বিকশিত হয়েছিল, অর্থাৎ অনেকজন মিলে, যেখানে বিশেষত ম্যাক্স ওয়ার্দিমার, এটা ভোংলার, এইটা একটু বানানটা তোমরা রয়েছে, উলফগাং, কোহলার এবং কাট কপকার মতো ব্যক্তিত্বের মাধ্যমে এই তত্ত্বটি মূল ধারণা দেয় যে আমরা তথ্য বা জ্ঞানকে পৃথক বা বিচ্ছিন্ন উপাদান হিসেবে নয়, বরং এটি সামগ্রিক রূপে উপলব্ধি করি। অর্থাৎ এই যে বিষয়টি, এই যে থিওরি বা এই যে তত্ত্ব, সেটি কি বলা হয়েছে, যে সামগ্রিক বিষয়, অর্থাৎ কোনো কিছু বিষয় বা সমস্যা যখন আমাদের সামনে উপস্থিত হয়, আমরা সেই সমস্যাটাকে সামগ্রিক রূপে উপলব্ধি বা দেখার চেষ্টা করি। তত্ত্বের ব্যাখ্যা এবার আমরা একটু দেখে নেব। বলছে গেস্টাল্ট একটি জার্মান শব্দ, শব্দটির অর্থ সমগ্রতা, সামগ্রিক রূপ বা আকার বা অবয়ব ইত্যাদি। এই তত্ত্বটি এমন একটি মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি প্রদান করে যা মানুষের অভিজ্ঞতা এবং উপলব্ধিকে একটি সামগ্রিক রূপে বিশ্লেষণ করে। এটি একটি ধারণা দেয় যে একটি সম্পূর্ণ সত্তা তার অংশগুলো সরল যোগফলের চেয়ে বেশি কিছু নয়। উদাহরণস্বরূপ কী বলছে, একটি সঙ্গীত রচনা কেবল তার একক নোটের সমষ্টি নয়, এটি একটি আবেগ অভিজ্ঞতা তৈরি করে যা নোটগুলো আলাদা আলাদাভাবে করতে পারে না। তার মানে কি না, কোনো কিছু বিষয়, ধরো আমরা কোনো একটা বর্ণ লিখতে যাচ্ছি, ক, তো এই ধরনের যখন আমরা লিখতে যাচ্ছি, এটি একটি সামগ্রিক রূপ, তার কখনো এই খণ্ড খণ্ড অংশগুলোকে আমরা যোগ করে তার একটা যে রূপ পাই, এই যে রূপ, এটাকে এই সামগ্রিকভাবেই কিন্তু এই বর্ণটির অস্তিত্ব আমাদের মনের মধ্যে ভেসে আসে। তো সেই জন্য কোনো সঙ্গীতের ক্ষেত্রে একক নোটের সমষ্টি সেটি নয়, এটি একটি আবেগ বা অভিজ্ঞতা যা সমগ্র নোট জুড়ে কিন্তু আমাদের সামনে উপস্থাপিত হয়ে থাকে। এবার আমরা দেখব পরীক্ষা। শিম্পাঞ্জি, সুলতান এবং কলা, কার উপর পরীক্ষাটি আমরা দেখব? শিম্পাঞ্জি নামক একজন, কি বলা যেতে পারে, তার উপরে, যার নাম ছিল সুলতান, এবং কলা নিয়ে কোহলার যে পরীক্ষা, সেই পরীক্ষাটা আমরা এখানে একটু দেখব। দেখো, কোহলার 1913 থেকে 1917 সালের মধ্যে টেনেরিফ দ্বীপে শিম্পাঞ্জিদের উপর একাধিক ধারাবাহিক পরীক্ষা চালান। এই পরীক্ষাগুলো তাঁর দ্য মেন্টালি অফ এপস নামক বইতে লিপিবদ্ধ আছে। এখানে তার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার বর্ণনা দেওয়া হলো। উদ্দেশ্য কি? উদ্দেশ্য শিখন প্রক্রিয়ায় প্রাণী কীভাবে অন্তর্দৃষ্টি ব্যবহার করে তা পর্যবেক্ষণ করা। পরীক্ষার বিবরণ কেমনভাবে? বলছে কোহলার একটি খাঁচার মধ্যে সুলতান নামক শিম্পাঞ্জিকে রাখেন। খাঁচার বাইরে একটি কলা এমনভাবে রাখা হয় যা সুলতান হাত দিয়ে পৌঁছতে পারে না। খাঁচার ভেতরে দুটো লাঠি ছিল, যেগুলি আলাদা আলাদা অবস্থায় কলা টেনে আনার জন্য যথেষ্ট ছিল না। সুলতানকে সমস্যার সমাধান করতে দেওয়া হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? একটি খাঁচা, তার ভিতরে সুলতান রয়েছে, বাইরে কি রয়েছে? একটি বেনানা রয়েছে, কলা রয়েছে। সুলতান হাত বাড়িয়ে ওই বেনানার সন্ধান পাচ্ছে না বা নাগাল পাচ্ছে না। তো এই সময় এই খাঁচার ভিতরে দুটো লাঠি ছিল। এই দুটো লাঠিকে ব্যবহার করে সুলতান কিভাবে সমস্যার সমাধান করতে পারে, সেটাই ছিল আমাদের কাছে সবথেকে বড় দেখার বিষয়। তো এবার দেখবো আমরা কিভাবে কি হচ্ছে। পর্যবেক্ষণ। প্রথমে সুলতান একটি লাঠি দিয়ে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এরপর সে দুটো লাঠি দেখে এবং কিছুক্ষণ চিন্তা করে। হঠাৎ করে সে দুটো লাঠি সংযুক্ত করে একটি বড় লাঠি তৈরি করে এবং সেটি ব্যবহার করে কলাটি টেনে নিয়ে আসে। তাহলে ফলাফল কি? কোহলার দেখান যে সুলতান সমস্যার সমাধান করার জন্য ধাপে ধাপে চেষ্টা করেনি, বরং হঠাৎ করে সমস্যার সমাধান সম্পর্কে তার একটা অন্তর্দৃষ্টি জাগরণ হয়েছে। তাহলে এই যে বিষয়, অর্থাৎ গেস্টাল্ট মতবাদ, তারা কি মনে করে না, বলছে যে অন্তর্দৃষ্টি,
এই বিষয়টির উপর তারা কিন্তু সবথেকে বেশি আলোকপাত করেছেন। অর্থাৎ কি না, কোনো যখন সমস্যা শিক্ষার্থীদের সামনে উপস্থিত হয় বা কোনো মানুষের সামনে উপস্থিত হয়, তারা কি করে, এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এই পরিস্থিতির অংশগুলির মধ্যে সমস্যার সমাধানের পরিপ্রেক্ষিতে পারস্পরিক সম্পর্ক প্রত্যক্ষ করে। তারা প্রত্যেকটা অংশের মধ্যে, প্রত্যেকটি ঘটনার মধ্যে কী কী সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের পরিপ্রেক্ষিতে তারা হঠাৎ করে সমস্যার সমাধান করতে পারে। এটাকেই বলা হয় অন্তর্দৃষ্টি। এবার আমরা বাকি দেখব কী আছে। গেস্টাল্টদের এই যে থিওরি, এর মূল নীতিগুলি কী কী সেটা আমরা দেখব। দেখো, প্রথম যে মূলনীতি বলছে সামগ্রিকতা বা সামগ্রিক রূপে চিন্তা, যেটাকে আমরা বলছি হলিস্টিক পারসেপশান হয়েছে। বলছে গেস্টাল্ট তত্ত্ব অনুসারে মানুষ কোনো বিষয় বা সমস্যাকে আলাদা অংশ হিসেবে দেখে না, বরং সেটিকে সে একটি সামগ্রিক রূপে বোঝার চেষ্টা করে। বলছে কি, উদাহরণ আমরা দেখে নিচ্ছি। একটি ছবি দেখার সময় মানুষ পুরো ছবিটি দেখে সম্পূর্ণ দৃশ্য হিসেবে দেখে, একক রেখা বা বিন্দু হিসেবে নয়। অর্থাৎ কি, ধরো যখন আমরা টিভিতে কোনো গানের অনুষ্ঠান দেখছি বা পারফর্ম দেখছি, যখন এক দল মিলে সেই গানের পারফর্মটা করছে, তখন কিন্তু আমরা জনে জনে একজনকে দেখে কিন্তু সেই গানের উপলব্ধি বা গানের বিষয়টা কিন্তু আত্মস্থ করার চেষ্টা করি না। আমরা কি করি, সামগ্রিক বিষয়টা, অর্থাৎ টিভির স্ক্রিনে যতটুকু অংশ আমাদের সামনে উপস্থিত হয়েছে, আমরা পুরো অংশটা দেখেই ওই বিষয় সম্পর্কে একটা সামগ্রিক রূপ নেওয়ার চেষ্টা করি। হয়েছে। শিক্ষাক্ষেত্রে প্রয়োগ কী বলছে, শিক্ষার্থীদের বিষয়ের সামগ্রিক ধারণা বুঝতে সাহায্য করার জন্য পাঠ্যবস্তু এমনভাবে উপস্থাপন করা উচিত যা সামগ্রিকভাবে অর্থবহ হয়ে ওঠে। 2. প্রত্যক্ষণের নীতি। দেখো, গেস্টাল্ট থিওরির একটি অন্যতম নীতি কিন্তু প্রত্যক্ষণের নীতি, যেটাকে আমরা বলছি ল অফ পারসেপশন। এটা কি বলা হয়েছে, গেস্টাল্ট তত্ত্ব অনুযায়ী শেখার প্রক্রিয়া প্রত্যক্ষণের উপর নির্ভর করে। শিক্ষার্থীরা চারপাশের তথ্য ও অভিজ্ঞতাকে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিচার করে। উদাহরণ কি, শিক্ষার্থীরা চিত্র, শব্দ বা রং থেকে প্রাথমিক ধারণা পায়। এটাকে শিক্ষাক্ষেত্রে আমরা কীভাবে প্রয়োগ করব, শিক্ষকের উচিত শিক্ষার্থীদের উপলব্ধি বাড়ানোর জন্য চিত্র, অডিও, অন্যান্য ভিজুয়াল বা শ্রাব্য উপকরণ ব্যবহার করা হয়েছে। এবার দেখো, অন্তর্দৃষ্টিমূলক শেখা, যেটা আমাদের এই থিওরির সবথেকে গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয়, ইনসাইট বেসড লার্নিং। বলছে গেস্টাল্ট তত্ত্বে অন্তর্দৃষ্টিকে শেখার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়। শিক্ষার্থীরা হঠাৎ করে নতুন ধারণা বা সম্পর্ক উপলব্ধি করতে পারে। উদাহরণ কি, গণিতের কোনো সমস্যার সমাধান খুঁজতে গিয়ে হঠাৎ করে একটি নতুন পদ্ধতি বুঝে ফেলা। অর্থাৎ কি না, গণিতের কোনো একটা জটিল সমস্যার সমাধান করছো তুমি, সেই সময় দেখা গেল হচ্ছে নতুন একটি পদ্ধতি, নতুন একটি পন্থা তোমার সামনে উপস্থিত হয়েছে, তুমি সেই বিষয়টি শিখে নিয়েছো। এটিই কিন্তু অন্তর্দৃষ্টিমূলক শিখন। শিক্ষার্থীদের সমস্যার সমাধানের সময় নিজেদেরকে অন্তর্দৃষ্টি ব্যবহার করার সুযোগ দেওয়া উচিত। এরপরে দেখো, ল অফ সিমিলারিটি, সাদৃশ্যের নীতি। বলছে এই নীতি অনুসারে মানুষের মন একই ধরনের বস্তু বা উপাদানকে একসঙ্গে গোষ্ঠীভুত করে। উদাহরণ কি, একই রং, আকার বা আকৃতির চিহ্নগুলিকে একসঙ্গে দেখা হয়। শিক্ষাক্ষেত্রে প্রয়োগে একই ধরনের উপস্থাপনা, যেমন মিলযুক্ত রং, প্যাটার্ন ব্যবহার করে তথ্য উপস্থাপন করলে শিক্ষার্থীরা তার দ্রুত বুঝতে সাহায্য করে। অর্থাৎ কি না, ধরো আমরা যখন স্কুলে বা বোর্ডে যখন আমরা ভূগোল পড়াচ্ছি, ধরো পৃথিবীর মানচিত্র বা ভারতের মানচিত্র, ধরো কৃষি উৎপাদক অঞ্চল দেখাচ্ছি আমরা, যদি সেই সময় ধরো দেখা গেলো চক, লাল চক বা সবুজ চক ব্যবহার করে আমরা যদি সেই অঞ্চলগুলো চিহ্নিত করি, অর্থাৎ একই অংশগুলোকে আমরা যদি একটি নির্দিষ্ট কালারের চক দিয়ে বা পেন্সিল দিয়ে সেটাকে আমরা চিহ্নিত করি, তাহলে ছাত্রছাত্রীদের বুঝতে সেটা অনেকটা বেশি সুবিধা হয়। হয়েছে। এরপর দেখো, অংশের তুলনার সমগ্রের প্রাধান্য। তাহলে এই থিওরিতে বলা হয়েছে যে অংশের থেকে সমগ্র যে বিষয় সেটি বেশি গুরুত্ব পেয়ে থাকে। বলছে গেস্টাল্ট তত্ত্বে বলা হয় একটি সম্পূর্ণ সত্তা তার অংশগুলোর যোগফলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বলছে উদাহরণস্বরূপ কি, একটি গান শোনার সময় আমরা একক সুর বা নোটকে আলাদা করে উপলব্ধি করি না, বরং পুরো গানটি আমাদের অনুভূতি সৃষ্টি করে। শিক্ষাক্ষেত্রে প্রয়োগ, শিক্ষকদের উচিত শিক্ষার্থীর বিষয়বস্তুর পুরো কাঠামো বোঝানোর জন্য সামগ্রিক পদ্ধতি ব্যবহার করা। এরপরে 6 নম্বর যে পয়েন্ট, উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক। অর্থাৎ কি না, যখন আমরা কোনো কিছু ধরো একটি বর্ণ আমরা শিখতেছি, লেটার শিখতেছি, তাহলে লেটার এ বি এরকমভাবে টানলাম, তার মাঝে এই অংশ দেওয়া আছে, তাহলে আমরা আলাদা আলাদাভাবে এটিকে আমরা পর্যবেক্ষণ করলেও কী হবে, প্রত্যেকটা উপাদানের মধ্যে আমরা কিন্তু সম্পর্ক স্থাপনের চেষ্টা করি। বলছে গেস্টাল্ট তত্ত্ব শেখার সময় শিক্ষার্থীদের বিভিন্ন উপাদানের মধ্যে সম্পর্ক খুঁজে পেতে চেষ্টা করে। উদাহরণ কিনা, জীবন বিজ্ঞানের ক্ষেত্রে কোষের কাজ দেহের বিভিন্ন অংশের কার্যকারিতা বোঝা। অর্থাৎ একটি অংশের কার্যকারিতার মাধ্যমে আমরা দেহের সম্পূর্ণ অংশের কার্যকারিতার বর্ণনা করতে পারবো না, আমরা সামগ্রিকভাবে বিষয়টি উপলব্ধি করতে হবে। প্রত্যেকটি অংশের সঙ্গে আমাদের কী করতে হবে, সংযোগ রক্ষা করতে হবে। শিক্ষাক্ষেত্রে বিষয়বস্তু এমনভাবে উপস্থাপন করে যাতে উচিত শিক্ষার্থীরা অংশগুলোর মধ্যে সম্পর্ক বুঝতে পারে। হয়েছে। এরপরে আমরা দেখব প্রেক্ষাপটের নীতি। আচ্ছা, আমি একটু বড় করে নিচ্ছি।
প্রেক্ষাপটের নীতি বলছে এটি খুব কিন্তু যেটাকে বলা হয় ল অফ প্রেগন্যান্সি, এটা খুব গুরুত্বপূর্ণ একটি, তোমাদের দেখবে বইতে বিষয়টি ভালো করে হয়তো বর্ণনা করা দেওয়া নেই বা অত উল্লেখ করা নেই, কিন্তু এটা তোমাদেরকে জানতে হবে। বলছে এই নীতি বলে যে মানুষ সর্বদা তথ্যকে সহজ, সুনির্দিষ্ট এবং সুষমরূপে উপলব্ধি করতে পারে, জটিল একটি চিত্রকেও সহজভাবে বুঝতে চেষ্টা করা। শিক্ষার উপকরণ সহজবোধ্য গঠিতভাবে উপস্থাপন করা হলে শিক্ষার্থীরা দ্রুত গ্রহণ করতে পারে। অর্থাৎ কি না, সময়ের নিরিখে যখন আমরা কোনো কিছু তথ্য আমাদের সামনে উপস্থাপিত হয়, সেই তথ্যকে যত সহজ, সুনির্দিষ্ট এবং সুষম রূপে আমরা উপলব্ধি করতে পারবো, সেটাই কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে বুঝতে অনেকটা সুবিধা হবে। এবার কি রয়েছে দেখো, শিক্ষার্থীদের শেখার কৌশল উন্নয়নে গেস্টাল্ট তত্ত্বের ভূমিকা। অর্থাৎ শিক্ষণের ক্ষেত্রে গেস্টাল্ট তত্ত্বের কী ভূমিকা রয়েছে সেটি আমরা এবার একটু দেখবো। দেখো, প্রথম 1 নম্বর পয়েন্ট, বোধগম্য উপস্থাপন। বলছে শিক্ষকের উচিত পাঠ্য বিষয়বস্তু এমনভাবে উপস্থাপন করা যাতে শিক্ষার্থীরা সম্পূর্ণ ধারণা পায়। গল্প বলার মাধ্যমে একটি ধারণা ব্যাখ্যা করা যায়। বিষয়বস্তুর মধ্যে সম্পর্ক বোঝায়। শিক্ষার্থী শেখানো হয় কিভাবে এক বিষয়ে শেখা জ্ঞান অন্য বিষয়ে প্রয়োগ করা যায়। যেমন উদাহরণস্বরূপ গণিতের সমীকরণের প্রয়োগ বিজ্ঞানে করা। অর্থাৎ বিভিন্ন বিষয়ের শেখা জ্ঞান অন্য বিষয়ে কিভাবে আমরা ট্রান্সফার করব, সেই বিষয়টি কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে বিচার করতে হবে। এবং সমালোচনামূলক চিন্তা উন্নয়ন বলছে গেস্টাল্ট তত্ত্বে শিক্ষার্থীদের কেবল তথ্য গ্রহণ করতে নয়, বরং সেটাকে বিশ্লেষণ করতে এবং প্রশ্ন করতে উদ্বুদ্ধ করে। গেস্টাল্ট তত্ত্বের এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও, এত শিক্ষাগত গুরুত্ব থাকা সত্ত্বেও এর সমালোচনার দিকগুলি কোনগুলো সেগুলি আমরা এবার একটু দেখব। গেস্টাল্ট তত্ত্বের সীমাবদ্ধতাগুলি হলো, বলছি একটি নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে সমস্ত শেখার প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারে না। এই তত্ত্বটি ব্যক্তিগত অভিজ্ঞতা প্রেক্ষাপটকে যথেষ্ট গুরুত্ব দেয় না। সার্বিকভাবে গেস্টাল্ট তত্ত্ব শেখার প্রক্রিয়াকে একটি সামগ্রিক এবং অন্তর্দৃষ্টি নির্ভর উপায়ে ব্যাখ্যা করতে সহায়তা করে এবং শিক্ষার মনস্তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বলছি একটি নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে সমস্ত শেখার প্রক্রিয়াকে ব্যাখ্যা করতে পারা যায় না। এই তত্ত্ব ব্যক্তিগত অভিজ্ঞতা ও প্রেক্ষাপটকে যথেষ্ট গুরুত্ব দেয় না, যেটাকে আমরা বলতে পারি যে ইমোশনাল ইন্টেলিজেন্সকে এরা গুরুত্ব ঠিকঠাকভাবে দেয় না। সার্বিকভাবে গেস্টাল্ট তত্ত্ব শেখার প্রক্রিয়াকে একটি সামগ্রিক এবং অন্তর্দৃষ্টি নির্ভর উপায়ে ব্যাখ্যা করতে সহায়তা করে এবং শিক্ষার মনস্তত্ত্বে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটি সমস্ত শিক্ষার্থীর ক্ষেত্রে এই বিষয়টি উপযুক্ত নাও হতে পারে। এবার আমরা উপসংহারে দেখে নেব। গেস্টাল্ট তত্ত্বের বৈশিষ্ট্যগুলি শেখার প্রক্রিয়াকে একটি সামগ্রিক এবং অন্তর্দৃষ্টিমূলক পদ্ধতিতে ব্যাখ্যা করে। এটি শিক্ষার্থীর কল্পনা শক্তি, সম্পর্ক বোঝার ক্ষমতা, সৃজনশীল চিন্তা উন্নত করতে সহায়তা করে। শিক্ষকদের জন্য এই তত্ত্ব একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশিকা, যা শিক্ষার্থীর শেখার অভিজ্ঞতাকে আরও অর্থবহ করে তোলে। হয়েছে, তাহলে এই ছিল গিয়ে গেস্টাল্ট থিওরি। তোমাদের যদি পরীক্ষাতে এই প্রশ্নটি আসে, তোমরা যেভাবে আমি তোমাদের সামনে নোটস আকারে উপস্থাপন করলাম, তোমরা সেইভাবে পরীক্ষার খাতায় লেখো, খাতাতে তুলে নাও, বিষয়টি বোঝার চেষ্টা করো। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করো, তাহলে তোমাদের কিন্তু বিষয়বস্তু বুঝতে এবং পরীক্ষার খাতায় লিখতে অনেকটা সুবিধা হবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো। পরবর্তীকালে নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব। ততক্ষণ পর্যন্ত তোমরা এই ভিডিওটি ভালো করে বোঝার চেষ্টা করো। আবারও বলছি, এই ভিডিও ডেসক্রিপশানে পূর্ণাঙ্গ সাজেশনের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নাও। ওগুলি কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা 100% রয়েছে। অর্থাৎ 40-এ 40 পেতে গেলে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের করতেই হবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।